গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে সকাল 9টা। আর আজকের ভিডিওটা আমি এই এখন থেকেই শুরু করছি। বাবার বাড়িতে বেশ দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল। প্রায় 6-7টা দিন কীভাবে ঝটপট করে কেটে গেল তো বুঝতেই পারছিলাম না। রোজ সকালে দেরি করেই ঘুম থেকে উঠি। আজও সেরকমই হয়েছে যে দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর বিছানাটা রোজই বনি ঠিক করে। যেহেতু একটা রুমেই ঘুমোই, তো নিচেও বিছানা হয়, সেটা ওই দিদিই গুছিয়ে রাখে। সেরকমভাবেই আমি তেমন কিছু করি না টুকিটাকি রান্নাবান্নাতে হেল্প ছাড়া। তো আজ আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে সমস্তটাই পড়েছিল। আর আগেই যেহেতু সবাই ঘুম থেকে উঠে চলে গিয়েছে, তাই আর এগুলো গোছানোর হয়তো সময় পাইনি। তাই আমি ভাবলাম যে এই কাজগুলো তো আমি একটুখানি করিয়ে দিই। তো প্রথমে আমি একটুখানি চুলটা চিরুনি দিয়ে বাইরের ব্যালকনি থেকে গিয়ে বাইরেটা দেখছিলাম। কারণ এত ভীষণ ঘুম লেগে থাকে, তো বাইরের সূর্যের আলোটা চোখে মুখে লাগলে একটুখানি মনে হয় যে হ্যাঁ, চোখ মুখটা ছেড়ে গিয়েছে। তো প্রথমে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম, তারপরেই আমি ব্যালকনিতে গিয়েছিলাম। এখন ছিল রুমটা ভালো করে একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। তো তার জন্য আমি এখন রুমটা ঝাঁট দিতে শুরু করেছিলাম। এই সাইডটা আগে ঝাঁট দিয়ে রেখেছিলাম, তারপরে শুধু ব্যালকনিটাই বাকি ছিল, তো সেটুকুই আমি ঝাঁট টাট দিয়ে রাখছি। বোন, কাকিমা, জেঠিমা সবাই নিশ্চয়ই এতক্ষণে নিচে রান্নাবান্না শুরু করে দিয়েছে। অন্যান্য দিন তো আমাকে অয়ম আসে ডাকতে ঘুম থেকে তোলার জন্য, কিন্তু আজ জানি না কেন কেউ ঘুম থেকে ডাকতে এলো না। তো অনির বাবা ফোন করেছিল, তো সেই ফোনের রিং শুনেই আমার ঘুমটা ভেঙেছে। আর তারপরে আমি চলে এসেছিলাম নিচে, সমস্ত বিছানাটা গুছিয়ে রুমটা পরিষ্কার করে। এখন এসে আমি বাইরে খুব সুন্দর রোদ দেখলাম, 2-3টে দিন বৃষ্টি। তার জন্য তো জামা কাপড়গুলো ভেতরেই মেলা হয়, আর একটা কেমন ভ্যাপসা গন্ধ করে। তো এগুলো ওই বাড়ির ভেতরেই মেলানো ছিল। সুন্দর রোদটা দেখে আমি এখন এগুলোকে বাইরের রোদে মিলিয়ে দিচ্ছি, যাতে এটা একটুখানি রোদ লেগে যায়, এর মধ্যে যে ভ্যাপসা গন্ধটা রোকে সেটা যাতে চলে যায়। তো এগুলো সমস্ত কিছু কিন্তু কাকিমাই করে। তো আমি টুকিটাকি কাজ করতে চাইলেও আমাকে মানে সেরকম করতে দেয় না। তবে আমি চেষ্টা করি টুকিটাকি যতটাও কাজ এগিয়ে দেওয়ার। বাড়িতে তো সেই সমস্ত কাজই করি, কিন্তু বাবার বাড়িতে এসে জানি না কেন আলসেমিটা একটুখানি অত্যাধিকই বেড়ে যায়। তো তার জন্য এই ছোটো ছোটো কাজগুলো আর তেমন যেন করতে ইচ্ছা করে না। জামা কাপড়গুলো মেলাচ্ছিলাম, এরই মধ্যে কিন্তু জেঠিমা ওখান থেকে বললো যে গাছ থেকে 2-3টে বেগুন তুলে নিয়ে আসতে। ওখানে অনেক বড় একটা বেগুনের গাছ রয়েছে, একটা না অনেকগুলোই রয়েছে। তো আমি দেখলাম যে বেগুন তেমন ছিল না, ছোটো ছোটো। তাই আমি আর বেগুনগুলো তুললাম না, চলে এসেছিলাম। আজকে কিন্তু এত দেরি করে উঠেছি, আর অন্যান্য দিন কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে ওপর থেকে একেবারে ব্রাশ করেই আসি। আর আমাকে ভীষণ রকমভাবে খিদেও পেয়ে যায়। আজকে তো খিদেও পাচ্ছিল না, তো জানি না ভালোও লাগছিল না, একটুখানি মাথাটা মানে ভার হয়েছিল। যেই দিনগুলোতে আমার মনে হয় যে আমার ঠিকঠাক রাত্রে ঘুম হচ্ছে না, সেই দিনগুলোতে এরকমভাবে একটু হয়। এখন বাবার বাড়িতে এসেও কেন আমার ঘুম হচ্ছে না, এটাও একটা কারণ হয়ে দাঁড়াবে। কারণ ইলেকট্রিসিটির খুব প্রবলেম চলছে এই কটা দিন। আর তার জন্য রাত্রে খুবই মানে একটা ভ্যাপসা গরমের ওপরে যদি ইলেকট্রিসিটি চলে যায়, আর তারপরে তো অনি রয়েছে, যার জন্য অনি রাত্রেবেলা উঠে পড়ে। আর উঠে গেলে ওকে তো সামলাতে ঠিকঠাক করে আবার ঘুম পাড়াতে বেশ 40-45 মিনিট চলে যায়। আর তখন যে ঘুমটা ভেঙে যায়, তখন আর নতুন করে ঘুম আসতে অনেকটাখানি টাইম লাগে। তাই আমার কাল রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হয়নি। আমার মনে হয় আমি যে ঘুম থেকে উঠেছিলাম ওইটা বোনও দেখেছিল। তাই আজকে আমাকে ইচ্ছে করেই আর কেউ ডাকতে চায়নি, বা অন্যান্য দিন অয়মকেও যে পাঠায় ওরা, তাই আজকে আমার অয়মকেও পাঠায়নি। এটার ওপরেও কি হয়েছে যে উনি অন্যান্য দিন আমার খোঁজ করে, কিন্তু আজকে নাকি অনি আমার খোঁজ করেনি। কারণ সব ভাই বোনেরা মিলে খুব খেলায় ব্যস্ত রয়েছিল, খাওয়া দাওয়াও তো করে নিয়েছিল। তো ভালো লাগছিল না, যেহেতু মাথাটাও ভার হয়েছিল, তাই ভাবলাম যে একটুখানি স্নানটা সেরে নিই। স্নান সেরে নিলে আর ভালো করে চুলটা ধুলে হয়তো মাথাটা একটুখানি হালকা হয়ে যাবে। আর আজকে বাইরের ওয়েদার এত সুন্দর, খুব সুন্দর, একেবারে মেঘলা ওয়েদারের ওপর মৃদু একটা হালকা হাওয়া দিচ্ছিল, যা মানে একেবারে খুব সুন্দর লাগছিল। তার জন্য সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছিলাম। এখনও পর্যন্ত তো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, কিন্তু কাকিমা ওই পেছনে তা দেওয়ার মতো পড়েই রয়েছে যে খাওয়ার জন্য।
কিন্তু আমার তো খেতে ইচ্ছাই করছিল না। অনি কিন্তু জলদি ঘুম থেকে উঠেছে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা সবাই ঠিক করেছি যে ড্রাগন বাগান দেখতে যাব। আমাদের এখানে একটা জেঠু ড্রাগনের চাষ করেছে। এই জায়গাগুলো আগে রাস্তার ধারেই খুব সুন্দর ফাঁকা মাটির মতো পড়ে থাকতো, কিন্তু এইগুলোতে এখন ইউনিক ইউনিক সমস্ত কিছু ড্রাগন, স্ট্রবেরি এই সমস্ত চাষগুলো এখন শুরু হয়েছে। তো আমাদের ড্রাগন বাগানটা এখন তো ফল এসে গিয়েছে, 2-3 বছর ধরে অন্তত ফল হচ্ছে। এর অনেক দিন আগে থেকেই এখানে এই বাগানটা শুরু হয়েছে। এখন তো ওই জুন মাসের শেষের দিকটায়, জুন মাসের ওই 15-20 তারিখের মধ্য থেকেই কিন্তু ড্রাগন হওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, যে গাছে খুব সংখ্যক ড্রাগন একসাথে পেকে যাচ্ছে এমনটা নয়, অল্প টুকিটাকি ড্রাগন পাকে। তো আমাদের তো ড্রাগন খেতে তেমন ভালো লাগে না, আমার বা আমার সুইটির সাথী বা বোনের, কিন্তু আমার অনি বা আমাদের সব বাচ্চা পাটিগুলো রয়েছে, অয়ম, তুহি, মোনা, এদের কিন্তু ড্রাগন খেতে বেশ পছন্দের। তাই ভেবেছিলাম ওদের জন্যই কিছু ড্রাগন ওখান থেকে নিয়ে চলে আসবো। কিন্তু যে আমরা গিয়েছিলাম ওই 1-2 দিনের আগেই ড্রাগন তোলা হয়েছিল, তাই আর গাছগুলোতে তেমন ড্রাগন ছিল না, তাই আমরা আর নিতে পারিনি। পুরো বাগানটা একটুখানি ঘুরে দেখছিলাম, উপভোগ করছিলাম পুরো সাইডটা। আসলে এই সময় তো গাছে ছোট বড় তারপরে কিছু কিছু ফল পেকে গিয়েছে, আবার অনেক ডালগুলোতে ভর্তি ফুল এসেছে। কোনো ফুল হয়তো বড় হয়ে রয়েছে, যেগুলো রাতের বেলা ফুটবে। তো এখন গাছ একেবারে তার তরতাজা প্রাণ রয়েছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এই স্থিতিটাতে দেখতে। তো তার জন্যই আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর সুন্দর ফুলগুলো ড্রাগনের হয়েছিল যে দেখেই পুরো মনটা জুড়িয়ে যাচ্ছিল। ফুল আমার এমনিতেই খুবই ভালো লাগে, সেটা ছোট ঘাস ফুল হোক না কেন বা যে কোনো ফুল। তাই ড্রাগনের এই ফুলগুলো দেখে আমি এগুলোকে ক্যাপচার করা থেকে দূরে থাকতে পারছিলাম না। যাই হোক, এখন পুরো বাগানটা ঘুরলাম, আর এখানে ড্রাগনের সাথে সাথেও কিন্তু মালটা মানে যেটা মৌসুমীর প্রজাতি, এগুলো আরও ভেতরে ভেতরে অনেক কিছু সবজির গাছও লাগানো ছিল। সেগুলো মোটামুটি দেখে ঘুরে ফিরে এখন আমরা চলে এসেছিলাম বাড়ি। ঘুম থেকে উঠেছি 9টায়, আর ওখানে ড্রাগন বাগান দেখতে গিয়ে তারপরে যখন ফিরে এলাম তখন কিন্তু দুপুরের সব রান্নাবান্না হয়ে গিয়েছিল। সাথী আমাদের সাথে যায়নি, ও এখানে একটা ইলিশ মাছের প্রিপারেশন নিজের জন্যই বানিয়েছিল, আমাদের জন্য কিছু করেনি। আমাদের দুপুরের লাঞ্চে কী কী মেনু হয়েছে সেটা আজকে আমি একটুখানি দেখিয়ে দিলাম। আজও একসাথে খাওয়া দাওয়া হয়েছিল, আর সবাই মিলে একসাথে এখানে রান্নার পরে কোনটা কীভাবে দেওয়া হবে সেটাই করতে বসেছে। মেজো জেঠিমা, ছোটো কাকিমা আর দিদি তিনজনে এখন বসেছে ওই চিকেনের বাটিগুলোকে রেডি করতে। বেশ কয়েকদিন ধরেই ইলিশ রান্না হচ্ছে, তাই চিকেনের আজকে হয়েছে একেবারে পাতলা ঝোল। তো এখানে চিকেনগুলো যে দিদি বাটির মধ্যে দিয়ে দিয়েছিল, আর তারপরে জেঠিমা সমস্ত কিছুটার মধ্যে আলু আর ঝোলটা দিয়ে রেডি করে দিয়েছে, যাতে খেতে বসার সময় কাউকে দিতে অসুবিধাটা না একেবারেই হয়। তো এখানটা চিকেনটা তো রেডি হচ্ছে, বাকি আর কী কী রান্না হয়েছে একবার দেখিনি। এখানে হচ্ছে লেবু, এগুলো কিন্তু আমাদের গাছের একেবারে লেবু, আর এটা গন্ধরাজও নয় আর পাতিলেবুও না, জানি না, অনেকে বলছে কাকচা, অনেকে বলছে জামির, কিন্তু লেবুটাতে খুব রস আর বেশ সুন্দর গন্ধ, আর আঁশটা মানে ছালটা খুবই, ছাল না ঠিক, যেটাকে বলে খোসা, ওটা একেবারেই পাতলা। যাই হোক, লেবু সম্বন্ধে অনেক বেশি ডিসক্রিপশান দেওয়া হয়ে যাচ্ছে। সাথে হয়েছে ঝুরো আলু ভাজা, আর উচ্ছে ভাজা, আর পটল ভাজা, যেগুলোর ওপর ছিল পোস্ত ছড়ানো। আর এখানে হয়েছে পাতলা করে মুসুরির ডাল, কারণ অনেকে না চিকেনের ঝোলটা খেতে চায় না, যেমন আমি চিকেন একটুখানি কষা কষাই ভালো লাগে। তো তার জন্য আমি ভেবেছিলাম ডাল আর চিকেন কষা দিয়েই খাবো, আমার জন্য আলাদাভাবে কিন্তু তুলেও রেখেছে। আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে শাকের ছ্যাঁচড়া, আর পোনা মাছটা ভাজাই রয়েছে, কারণ মাছ মাংস কদিন ধরেই তো খাওয়া হচ্ছে তাই। আর রয়েছে এখানে চিংড়ি মাছের একটা ঝাল ঝাল করে পোস্ত সর্ষে দিয়ে তরকারি। খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের প্রায় 3টে মতো বেজে গিয়েছিল। তো তারপর আর তেমন কারো ঘুমোতে ইচ্ছে করছিল না। আর বেশ এই কদিন আসার পর তো ঘুমিয়ে বসে খেলে আড্ডা দিয়েই হয়েছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে, এদের চোখে তো খুবই ঘুম কম, তাই আমরাও আর সেরকম আজকে ঘুমানোর সুযোগ পাইনি। প্রথমেই ঘরের মধ্যে বসে একটুখানি গল্প করছিলাম, তারপরে যেমনি ওই বিকেলটা হয়েছে আর একটুখানি রোদটা গড়িয়ে গিয়েছে, যেহেতু এখন একটুখানি ওয়েদার মেঘলার ওপরেই থাকে, তো তার জন্য সব বাচ্চা কাচ্চাগুলো চলে এসেছিলো বেড়া খেলা করতে। আর তারপরে আমরাও এই কারণেই ঘুমালাম না, কারণ এই যে 4-5টা দিন এলাম, সবার সাথে দেখা হলো, গল্প করলাম, এর মধ্যে তো আবার দিদি এদের ঘুরতে যাওয়ার টাইম হয়ে গেল। ভাবলাম যে 10টা দিন থাকবো, হয়তো সবাই একসাথে থাকবে, একসঙ্গে আনন্দ হবে, তার মধ্যে আবার দিদি ওরা ঘুরতে যাবে, আমাদেরকেও বলেছিল যে ঘুরতে যাওয়ার জন্য।
কিন্তু আমরা এখন যেতে পারবো না, কারণ আমাদের হচ্ছে যে ছুটি নেই অনির বাবার, আর তারপরে তার অফিসিয়াল আলাদা একটা ট্যুরও রয়েছে। দিদি ওরা যাচ্ছে পুরী। আর এই সময় তো পুরীর সামনেই রথযাত্রা, এই সময়টা কিন্তু পুরীতে ভীষণ রকম ভিড় হয়। তাও অনেক ভাবনা চিন্তা করেই আমরা এই সময়টাতে দিদিদেরকে না বললাম। একসাথে গেলে খুব ভালো হতো, আনন্দ হতো। যাই হোক, এখন দিদিরা রেডি হয়ে গিয়েছে, এদের গাড়ি বলা হয়ে গিয়েছে, রাত্রেবেলা 9টার দিকে হয়তো ট্রেন। দিদিরা বেরিয়ে গেল পুরীর জন্য। দিদিদের ট্রেন ওই 9টার দিকে। কি ভীষণ মেঘ করেছে। এখন তো মেঘ হওয়াটা মানে স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে, যখন তখনই মেঘ হচ্ছে। তো এই মুহূর্তে হচ্ছে যে দিদি ওরা বেরোবে, এখনই হচ্ছে যে খুব মেঘ করেছে। তো আমরা গিয়েছিলাম এগোতে, বাচ্চাগুলো সবাই ছিল কাকিমাদের কাছে। বাড়ির সামনে পর্যন্তই গাড়ি চলে এসছে, ওইটুকুই আমরা এগোতে চলে গিয়েছিলাম, যেহেতু অনেকগুলো লাগেজ হয়েছিল, সবার একটা একটা করে ব্যাগ হচ্ছিলো। তো ওই ব্যাগগুলো সবাই মিলে একটুখানি পৌঁছে দিলাম। তো বাড়িটা বেশ অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ বাড়ির যে মনে হচ্ছে যেন অর্ধেকজন সদস্য হচ্ছে যে নেই বাড়িতে, কারণ সব বাচ্চা পাটিগুলো একসঙ্গে হলে খুব আনন্দ করতো, চেল্লান চেঁচামেচি করতো। তো তার জন্যই এমনটা হচ্ছে। আপাতত দিদিদের 6-7 দিনের ট্যুর রয়েছে। দিদিরা যখন ফিরবে, ফিরতে ফিরতে হয়তো আমরা থাকবো না, কিন্তু দিদি একেবারে আমাদেরকে পই পই করে বলে গিয়েছে যে দিদি যখন আসবে তারপরে যেন আমরা বাড়ি যাই। তারপরে ঠিক নেই আমাদের, হয়তো আমরা থাকবো বা হয়তো আবার নাও থাকতে পারি, দেখা হতেও পারে বা দেখা নাও হতে পারে। তো আমাদেরও খুব ইচ্ছে ছিল যে আমরা যাবো জগন্নাথ দেবের স্নানযাত্রা বা এই যে রথযাত্রার মানে সময়টাতে পুরী, কিন্তু আমাদের আর মানে সেটা হয়নি, কারণ আমাদেরকে একটুখানি দীঘা যেতে হবে। আমাদের দীঘাতে একটুখানি একটা কাজ আছে, যেটা এখন করতেই হবে, নাহলে সেটা না করলেও হচ্ছে না। যেটা আমরা অনেকটা ডিলে করে দিয়েছি অলরেডি। কাজটা হচ্ছে যে এটাই, যে অনির এখনও জন্ম থেকে চুলটা আমরা ফেলিনি। তোর মুন্ডনের একটা ব্যাপার রয়েছে, যেটা আমাদের এখনো পর্যন্ত হয়নি, যেটা আমরা দীঘা চন্দনেশ্বরে হচ্ছে যে করাবো। তো সেটার জন্য আমরা ওদের সাথে যেতে না করে দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে যে যাই নিচে, নিচে গিয়ে রাতের খাওয়া দাওয়া করি। কারণ বাচ্চাগুলো এখানে যতদিনই এসেছে মামার বাড়ি, তবে থেকে ওদের চোখে দুপুরে একেবারে ঘুম নেই। মানে ওরা ঘুমোতেই চায় না। সকালবেলা উঠবে একেবারে সকাল সকাল 6টা-7টার মধ্যে, তারপর নিজেরা তো উঠবে আমাদেরকেও সাথে উঠিয়ে দেবে, আর দুপুরে একেবারেই ঘুমাবে না। তো আমাদের চোখ মুখে এইরকম মানে হয়ে যায় ক্লান্তির চাপ। এখানে সবাই ওদেরকে দেখে নেয়, তবু জানি না আমাদের মধ্যে কিসের ক্লান্তি এসে যাচ্ছে, সেটাও আমি বুঝতে পারছি না। এটা আমার কাকিমার কোশ্চেন, আমিও সেটার উত্তর আজ পর্যন্ত পাইনি। যাই হোক, এখন যাই নিচে, নিচে গিয়ে ডিনারটা করি, আর তারপরে হচ্ছে যে ওদেরকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমরা হয়তো পরে একটুখানি ঘুমোবো, কারণ অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, কারণ সবাই যেহেতু এবারে চলে গিয়েছে বাড়িতে, বাচ্চারা সব এলোমেলো করে রাখে, তো একটুখানি গোছানো হবে। আর হ্যাঁ, বোন আমাকে অনেকক্ষণ ধরেই রাখছে যে জামাই ষষ্ঠীর যে শাড়িগুলো, যেগুলো হচ্ছে যে মানে জামাইরা শাশুড়িদেরকে দিয়েছে, কাকিমা জেঠিমাদেরকে দিয়েছে, সেইগুলো হচ্ছে যে এখনও পর্যন্ত হচ্ছে যে মানে সবাই দেখে ওঠেনি। আমি আমারটা তো কী নিয়েছি না নিয়েছি সেটার জন্য আলাদা সেপারেট একটা ভিডিও করেছিলাম, তো সেটাতে দেখিয়ে দিয়েছি, কিন্তু দিদি কী দিয়েছে, বোন কী দিয়েছে, তো সেই জন্য সেগুলো এখন দেখা হবে। তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কী নিয়েছে না নিয়েছে। সবারটা শেয়ার করতে পারবো না, কাকিমারটাই শুধু দেখবো, কারণ বোন বাকি শাড়িগুলো লাগেনি। তো সেটাই হচ্ছে যখন দেখবো একটুখানি যে কী কী জিনিসগুলো রয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। আমার শাড়িটা তো আগে দেখিয়ে দিয়েছি, আমি একটা মুগা সিল্ক নিয়েছিলাম, আর এইটা হচ্ছে যে মাইসের সিল্ক, যেটা বোন দিয়েছে কাকিমাকে, আর দিদি দিয়েছে বেড কভার, যেটা এখন আমি দেখাতে পারলাম না।